বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীসমূহ অধ্যায়ের বিশদ আয় বিবরণীর একটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতেই উদাহরণটি আমি পড়ছি। জনাব আনোয়ারা অ্যান্ড কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের মোট 4 লক্ষ শেয়ারে মোট 40 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে কোম্পানি চালু করেন। তার রেওয়ামিলটি নিম্নরূপ: জনাব আনোয়ারা অ্যান্ড কোম্পানি লিমিটেড, রেওয়ামিল 31 ডিসেম্বর 2014। আমরা তাহলে রেওয়ামিলটি একটু দেখে নিই। ক্রমিক নং 1, ইস্যুকৃত, বিলিকৃত ও তলবকৃত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার। মোট মূলধনের পরিমাণ হল 20 লক্ষ টাকা। ক্রমিক নং 2, পণ্য ক্রয় ও বিক্রয়। এখানে পণ্য ক্রয় এবং বিক্রয় একই সারিতে রয়েছে। আমরা জানি পণ্য ক্রয় ডেবিট এবং পণ্য বিক্রয় ক্রেডিট। তাহলে পণ্য ক্রয়টি ডেবিটের ঘরে হবে 4 লক্ষ টাকা এবং পণ্য বিক্রয় ক্রেডিটের ঘরে দেয়া আছে 7 লক্ষ টাকা। ফেরত 20,000 টাকা ডেবিটের ঘরে এবং ক্রেডিটের ঘরে 30,000 টাকা। এখানে একটু স্পষ্ট হওয়া দরকার, যেহেতু ফেরত ডেবিটের ঘরেও রয়েছে এবং ক্রেডিটের ঘরেও রয়েছে, অর্থাৎ এখানে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত উভয়ই রয়েছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, পণ্য ক্রয় ডেবিট হয় আর ক্রয় থেকে যেহেতু ক্রয় ফেরত বাদ দেওয়া হয়, সেহেতু এই ক্রয় ফেরত ক্রেডিটের ঘরে বসবে। আর বিক্রয় ক্রেডিট হয়, বিক্রয় থেকে যেহেতু বিক্রয় ফেরত বাদ দেওয়া হয়, সেহেতু বিক্রয় ফেরত ডেবিটের ঘরে বসবে। তাই এখানে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত না বলে শুধু ফেরত কথাটি বলেছে। এখান থেকে যেই টাকাটা ডেবিটের ঘরে রয়েছে সেটাকে বুঝতে হবে বিক্রয় ফেরত, এবং যেই টাকাটা ক্রেডিটের ঘরে রয়েছে সেটি হবে ক্রয় ফেরত। বাট্রা ক্রয় ও বিক্রয়। বাট্রা ক্রয় ও বিক্রয়। ক্রয় বাট্রা ক্রয় থেকে বাদ দিতে হয় এবং বিক্রয় বাট্রা বিক্রয় থেকে বাদ দিতে হয়। তাহলে ক্রয় যেই দিকে থাকে, ক্রয় বাট্রা তার বিপরীত দিকে থাকবে, আর বিক্রয় যেই ঘরে থাকে, বিক্রয় বাট্রা তার বিপরীত ঘরে বসে। তাহলে আমরা জানি বিক্রয় ক্রেডিট দিকে বসে, বিক্রয় বাট্রা ডেবিট দিকে বসবে। ক্রয় ডেবিট দিকে বসে, ক্রয় বাট্রা ক্রেডিটের ঘরে বসবে। তারপর রয়েছে প্রারম্ভিক মজুত পণ্য। আমদানি শুল্ক, বহি পরিবহন খরচ। বহি পরিবহন খরচ বলতে আমরা বিক্রয় পরিবহনকেই বুঝে থাকি। বিক্রয় কমিশন, অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব ডেবিট দিকের ঘরে আর প্রদেয় হিসাব ক্রেডিট দিকের ঘরে। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ। তারপরে 14 নম্বর ক্রমিকে রয়েছে সুদ খরচ 10,000 টাকা, ভাড়া আয় 8,000 টাকা। হ্যাঁ, আমরা যখন ছক আলোচনা করেছিলাম তখন বলেছিলাম এই ভাড়া আয় বলতে আমরা বুঝি মূলত উপভাড়া আয়কে। বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য, অর্থাৎ 5 বছরে বিজ্ঞাপনের খরচ হবে 50,000 টাকা। তা আমরা যখন বিশদ আয় বিবরণী তৈরি করব তখন সাধারণত একটি বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকি। আর বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে 5টি বছরের জন্য। তাহলে এই বিষয়টিকে নিয়ে আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে এইখানে 1 বছরের বিমা খরচ হবে আর বাকি 4 বছরেরটা অগ্রিম বিমা হিসাবে টাকাটা প্রদত্ত থাকবে। আর এইখানে আমরা অগ্রিম বিমা কথাটি ব্যবহার না করে বিলম্বিত বিমা কথাটি বলে থাকি। তারপর 17 নম্বর ক্রমিকে রয়েছে শিক্ষানবিশ স্যালামি। শিক্ষানবিশ
স্যালামি। তার প্রাপ্য বিল ও প্রদেয় বিল বেতন 10 মাস। 10 মাসের বেতন হলো 40,000 টাকা, অর্থাৎ এই কোম্পানি কর্মচারীদেরকে 10 মাসের বেতন বাবদ 40,000 টাকা প্রদান করেছে। কিন্তু অঙ্কটি যেহেতু 1 বছরের অর্থাৎ 12 মাসের, এখানে বেতন দেওয়া হয়েছে মাত্র 10 মাসের, আরও 2 মাসের বেতন বকেয়া রয়েছে। এই বকেয়া বেতনের হিসাব এই 10 মাসের ভিত্তিতে আমাদেরকে নির্ণয় করতে হবে। 10 মাসের বেতন যদি 40,000 টাকা হয়, তাহলে 1 মাসের বেতন হবে 4,000 টাকা, আর 2 মাসের বেতন হবে 8,000 টাকা। এইখানে 2 মাসের বেতন এখনও অপরিশোধিত বা বকেয়া রয়েছে। তারপরে 20 নম্বর ক্রমিক নঙে আছে মজুরি 30,000 টাকা। এ হলো আমাদের রেওয়া মিলটি। এরপর আসা যাক অন্যান্য তথ্য, যাকে আমরা সমন্বয় বলে থাকি। অন্যান্য তথ্য 1 নম্বরে রয়েছে সমাপনী মজুত পণ্য 1,10,000 টাকা, যা ক্রয়মূল্য থেকে 10% বেশি। তাহলে সমাপনী মজুত সাধারণত ক্রয়মূল্যেই লিপিবদ্ধ করা হয়ে থাকে, কিন্তু এখানে যেহেতু বলছে ক্রয়মূল্য থেকে 10% বেশি, তাহলে এটি ক্রয়মূল্য নয়, এটি হলো বাজার মূল্য। সমাপনী মজুদের ক্ষেত্রে ক্রয়মূল্য এবং বাজার মূল্য উভয়ের মধ্যে যেটি কম সেটিকেই হিসাবভুক্ত করতে হয়। তাহলে ক্রয়মূল্য থেকে 10% বেশি, অর্থাৎ এই বাজার মূল্যটি ক্রয়মূল্য থেকে 10% বেশি, তাহলে এই 10% বাদ দিয়ে আমাদেরকে ক্রয়মূল্য নির্ণয় করে সেই ক্রয়মূল্যেই সমাপনী মজুদকে হিসাবভুক্ত করতে হবে। 2 নম্বর সমন্বয়, মজুরি 5,000 টাকা অপরিশোধিত রয়েছে, অর্থাৎ বকেয়া মজুরি 5,000 টাকা, অনাদায়ী পাওনা 2,000 টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টি করো। স্থায়ী সম্পদের উপর 5% হারে অবচয় ধার্য করো। নিট লাভের উপর 40% হারে কর ধার্য করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বিশদ আয় বিবরণীটি প্রস্তুতের দিকে যাব, অর্থাৎ বিশদ আয় বিবরণীটি কীভাবে প্রস্তুত করেছে সেটি আমরা খেয়াল করব। আমাদের প্রথমেই দেয়া আছে বিক্রয় আয় 7 লক্ষ টাকা। আমরা দেখেছি এই বিক্রয়ের সাথে সমন্বয় করার মতো 2টি সমন্বয় ছিল, একটি হলো বিক্রয় ফেরত এবং অপরটি হলো বিক্রয় বাট্রা। আমরা জানি বিক্রয় ফেরত ও বিক্রয় বাট্রা বিক্রয় থেকে বাদ দেওয়া হয়, তাই বিক্রয় ফেরত 20,000 টাকা 7 লক্ষ টাকা থেকে প্রথমে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে বিক্রয়ের পরিমাণ হলো 6,80,000 টাকা। তারপরে বিক্রয় বাট্রা 10,000 টাকা বাদ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে নিট বিক্রয় হলো 6,70,000 টাকা। এরপরে আসা যাক বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই প্রারম্ভিক মজুদ 1,50,000 টাকা। তারপরে আমরা বলেছিলাম নিট ক্রয় নির্ণয় করতে হবে। নিট ক্রয় নির্ণয় করতে গেলে এখানে ক্রয়ের সাথে যে সমন্বয়গুলো আছে সেগুলো সমন্বয় করতে হবে, অর্থাৎ এখানে ক্রয় থেকে 2টি সমন্বয় আমাদেরকে বাদ দিতে হবে, একটি হলো ক্রয় ফেরত, অপরটি হলো ক্রয় বাট্রা। তাহলে প্রশ্নে মোট ক্রয়ের পরিমাণ দেয়া আছে 4 লক্ষ টাকা। এখান থেকে ক্রয় ফেরত 30,000 টাকা আমরা বাদ দেব। বাদ দেওয়ার পরে হয় 3,70,000 টাকা। তারপরে ক্রয় বাট্রা 15,000 টাকা, এটাও বাদ দিতে হবে। নিট ক্রয়ের পরিমাণ দাঁড়ালো 3,55,000 টাকা। তারপরে প্রত্যক্ষ বা ক্রয় সংক্রান্ত আরও 2টি খরচ এখানে দেওয়া আছে, একটি হলো আমদানি শুল্ক 30,000 টাকা, মজুরি 30,000 টাকা। আমরা সমন্বয়ে দেখেছি বকেয়া বা অপরিশোধিত মজুরি দেওয়া ছিল 5,000 টাকা। এই বকেয়া বা অপরিশোধিত মজুরির সাথে যোগ হয়ে মোট মজুরির পরিমাণ 35,000 টাকা হবে। তাহলে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, হ্যাঁ, এখানেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মোট 5,70,000 টাকা। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়
বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ 1 লক্ষ টাকা। সমাপনী মজুদ 1 লক্ষ টাকা। 1 নম্বর সমন্বয়ে যা দেওয়া ছিল সেই সমাপনী মজুদ সমন্বয়ে বলা ছিল 1,10,000 টাকা এবং এটি ছিল ক্রয়মূল্যের চেয়ে 10% অধিক হারে বা অধিক, তাই সেই 10% বাদ দিয়ে 1 লক্ষ টাকা নির্ণয় করা হয়েছে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ হলো 4,70,000 টাকা। আর সবার উপরে আমরা দেখতে পাচ্ছি নিট বিক্রয়। নিট বিক্রয় হলো 6,70,000 টাকা। এই 6,70,000 টাকা থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় 4,70,000 টাকা বাদ দিলেই পেয়ে যাব মোট মুনাফা। মোট মুনাফা 2 লক্ষ টাকা। এরপরে আসা যাক পরিচালন খরচসমূহ। আমরা জানি পরিচালন খরচসমূহ দুটি ভাগে বিভক্ত। একটি হলো বিক্রয় ও বন্টন খরচ এবং অপরটি হলো অফিস ও প্রশাসনিক খরচ। তাহলে আমরা শুরুতেই বিক্রয় ও বন্টন খরচগুলো নিয়ে আলোচনা করি। বিক্রয় ও বন্টন খরচ অর্থাৎ পণ্য বিক্রির উদ্দেশ্যে দোকানে বা বিক্রয় কেন্দ্রে রাখা, সেটির বিক্রয় কার্য পরিচালনা করা এবং বিক্রিত পণ্য ক্রেতার প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া পর্যন্ত যত প্রকার খরচ রয়েছে এই খরচগুলোকে আমরা বিক্রয় ও বন্টন খরচ বলে থাকি। শুরুতেই আসা যাক বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ আমরা জানি বিক্রি বৃদ্ধির জন্য সাধারণত বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। তো তাই যদি হয়ে থাকে তাহলে বিজ্ঞাপন খরচটি হবে বিক্রয় সংক্রান্ত খরচ। রেওয়া মিলে দেওয়া ছিল বিজ্ঞাপন খরচ 50,000 টাকা এবং রেওয়া মিলে আরও বলা ছিল এটি 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে, কিন্তু আমরা অঙ্ক করি সাধারণত 1 বছরের জন্য। আর বিজ্ঞাপন খরচ দেওয়া হয়েছে 5 বছরের জন্য। তাহলে এই 5 বছরের মধ্যে 1 বছরের টাকা চলতি বছরের খরচ হবে, আরও থাকে বাকি 4 বছর। সেই 4 বছরের টাকা আগামী বছরগুলোতে খরচ হবে, যাকে আমরা অগ্রিম খরচ বা বিলম্বিত বিজ্ঞাপন খরচ বলে থাকি। তাহলে 50,000 টাকা বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য। 5 বছরের জন্য যদি 50,000 টাকা হয়, 1 বছরের জন্য হবে 10,000 টাকা আর 4 বছরের জন্য হবে 40,000 টাকা। তাহলে 4 বছরের জন্য যে খরচটুকু সেটুকু হলো বিলম্বিত 40,000 টাকা। মোট খরচ 50,000 টাকা। 50,000 থেকে 40,000 বাদ দিলে চলতি বছরের খরচ 10,000 টাকা হবে। বিক্রয় কমিশন। বিক্রয় কর্মীদেরকে এই কমিশন দেওয়া হয় যারা বিক্রয়ের কাজে সরাসরি নিয়োজিত থাকে, তাই এটি বিক্রয় সংক্রান্ত ব্যয়। বহি পরিবহন বা বিক্রয় পরিবহন 20,000 টাকা। এই বহি পরিবহন বা বিক্রয় পরিবহনও হলো বিক্রয় সংক্রান্ত ব্যয়। এরপর আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা হলো প্রাপ্য হিসাবের যতটুকু আদায় করা যায় না। তাহলে প্রাপ্য হিসাব থেকেই সৃষ্টি হলো অনাদায়ী পাওনার। আবার প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় ধারে বিক্রয় থেকে। তাহলে ধারে বিক্রয় থেকে সৃষ্টি হয় প্রাপ্য হিসাব থেকে সৃষ্টি হয় অনাদায়ী পাওনার। এই অনাদায়ী পাওনাটা বিক্রয়ের সাথে সম্পৃক্ত একটি খরচ। অনাদায়ী পাওনা রেওয়া মিলে দেওয়া আছে 10,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা সমন্বয়ে বলা আছে 5,000 টাকা। তাহলে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হলো 15,000 টাকা। এখন আমাদেরকে অনাদায়ী পাওনার সঞ্চিতি নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা 5,000 টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপর প্রশ্নে যে পার্সেন্টেজ দেওয়া আছে
সেই পার্সেন্টেজ ধরে হিসাব করে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৯,৭৫০ টাকা নির্ণীত হয়েছে। তাহলে মোট অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি মিলে হলো ২৪,৭৫০। এখান থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৮,০০০ টাকা বাদ দিয়ে আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ দাঁড়ালো ১৬,৭৫০ টাকা। ১৬,৭৫০ টাকা। এরপরে আসা যাক অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ বেতন ৪০,০০০ টাকা, যা আমরা রেওয়া মিলে দেখেছিলাম এবং সেখানে বলা ছিল ১০ মাসের বেতন। তাহলে ১০ মাসের বেতন যদি ৪০,০০০ টাকা হয়, ১ মাসের বেতন হবে ৪,০০০ টাকা। আর ১০ মাসের বেতন প্রদান করা হয়েছিল আর বকেয়া আছে ২ মাসের বেতন। তাহলে ১ মাসের বেতন যদি ৪,০০০ টাকা হয়, ২ মাসের বেতন হবে ৮,০০০ টাকা। তাহলে নগদ এবং বকেয়া মিলে মোট বেতনের পরিমাণ দাঁড়ালো ৪৮,০০০ টাকা। স্থায়ী সম্পদের অবচয় ৬৫,০০০ টাকা। অফিস ও প্রশাসনিক ব্যয় এবং মোট বিক্রয় ও বন্টন ব্যয় যোগ করে হলো মোট পরিচালন ব্যয়, যার পরিমাণ ১,৭৪,৭৫০ টাকা। ১,৭৪,৭৫০ টাকা। মোট মুনাফা থেকে এই মোট পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম পরিচালন মুনাফা ২৫,২৫০ টাকা যোগ অপরিচালন আয়। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করতে হবে। অপরিচালন আয় ভাড়া হলো ৮,০০০ টাকা আর শিক্ষানবিশ স্যালামি ১২,০০০ টাকা, মোট হলো ২০,০০০ টাকা। আর পরিচালন মুনাফা ছিল ২৫,২৫০, টোটাল হলো ৪৫,২৫০। এটি হলো সুদ ও কর পূর্ব মুনাফা, সুদ এবং কর এর পূর্বের মুনাফা। অর্থাৎ এখানে এখনও দুটি খরচ রয়ে গেছে, একটি হলো সুদ আর একটি হলো কর বা আয়কর। সুদের পরিমাণ ১০,০০০ টাকা। ৪৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা বাদ দিলে থাকে হলো ৪৫,২৫০ টাকা। এটি হলো কর পূর্ব মুনাফা। সুদ ও কর পূর্ব মুনাফা থেকে সুদ বাদ দিলে থাকে হলো কর পূর্ব মুনাফা। এখন আমাদেরকে আয়কর সঞ্চিতি, যা সমন্বয়ে বলা ছিল ৪০%। তাহলে ৩৫,২৫০ এর ৪০% হলো ১৪,১০০ টাকা। নতুন আয়কর সঞ্চিতি বাবদ খরচ হলো ১৪,১০০ টাকা। সুদ ও কর পূর্ব মুনাফা থেকে নতুন আয়কর সঞ্চিতি ১৪,১০০ টাকা বাদ দিলে কর পরবর্তী নিট মুনাফা ২১,১৫০ টাকা। টাকার পরিমাণ হলো ২১,১৫০। এটি হলো কর পরবর্তী নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছ। আর যদি আলোচনায় বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, আমাদের গ্রুপ মেসেঞ্জারে তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।